6ই আগস্ট 1945 সাল সকাল 7টা বেজে 45 মিনিটে জাপানের রাডার সিস্টেম হঠাৎ হিরোশিমা শহরে অ্যালার্ম বাজাতে শুরু করে। কিন্তু সেই সময় শহরের মানুষদের কাছে এই অ্যালার্মটা একটা সাধারণ ব্যাপার বলে মনে হয়েছিল। এরপর সকাল 8টা বেজে যায়। কর্মীরা কাজের জন্য অফিসের দিকে রওনা হয়। ছোট্ট শিশুরা তাদের স্কুলে পৌঁছায় আর তাদের প্রথম পিরিয়ড জাস্ট শুরু হবে। আর ঠিক এরই মধ্যে কিছু মানুষ আকাশে আমেরিকান বোয়িং B-29 বিমানকে উঠতে দেখে। এরপর 8টা বেজে 15 মিনিটে এই এরোপ্লেন থেকে কিছু একটা বস্তুকে তারা নিচের দিকে পড়তে দেখে। দূর থেকে তারা অতটা স্পষ্ট কিছু বুঝতে পারছিল না, কিন্তু তারা কখনোই স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এটা একটা অ্যাটমিক বোম ছিল। কিছু বুঝে ওঠার পূর্বেই পুরো শহরটা একটা আগুনের বলে রূপান্তরিত হয়ে যায়। কয়েক হাজার মানুষ এক সেকেন্ডেই পুড়ে অদৃশ্য হয়ে যায়। কিছু জনের কেবল ছায়াটুকুই দেওয়ালের স্মৃতি হিসাবে রয়ে যায়। শহরের বড় বড় বিল্ডিং, গাছপালা, পশু পক্ষী সবকিছুই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এক ঝলকেই প্রায় 80,000 মানুষ মারা যায়। এটা ছিল ইতিহাসের সব থেকে ভয়ানক দৃশ্য। এই মর্মান্তিক ঘটনাটি শোনার পর আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, কেন এই বোমটাকে ফেলা হয়েছিল, কি এমন কারণ ছিল? চলুন আজকের ভিডিওতে জানা যাক কেন আমেরিকা দুটো শহরকে এক মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এই ইন্টারেস্টিং কাহিনীটির সূত্রপাত হয় 1941 সালে, যখন আমেরিকা চায়নাকে বাঁচানোর জন্য জাপানকে একটা উচিত শিক্ষা দেয়। এটা হলো সেই চায়না আজ যারা তার বিরোধিতা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। এই যুদ্ধের শুরুর দিকে একদিকে ছিল জার্মান, ইটালি আর জাপান, অন্যদিকে ছিল ফ্রান্স, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন। আর এই যুদ্ধে তখনও আমেরিকার কোনো রোল ছিল না। আমেরিকা সম্পূর্ণভাবে নিউট্রাল ছিল। কিন্তু একটি দেশ ছিল যে বারবার আমেরিকাকে খোঁচা মারতে থাকে। এই দেশটা হলো জাপান। অষ্টাদশ শতাব্দী থেকেই জাপানের মতো সাম্রাজ্যবাদী নীতি দেখা গিয়েছিল। ব্রিটেন, ফ্রান্সের মতো তাদেরও স্বপ্ন ছিল অন্য দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার। এই জাপানিজরা এশিয়ানদের নিয়ে একটি গ্রেট এশিয়া গড়ার কথা বলতো, কিন্তু বাস্তবে ব্রিটেনদের মতোই অন্য দেশের ক্ষমতাকে দখল করে তাদের রিসোর্সকে ছিনিয়ে নিত। কয়লা আর আকরিকের জন্য 1931 সালে তারা একটা বড় স্টেপ নেয়। তারা চীনের মাঞ্চুরিয়াকে দখল করে নেয়। 1940 সালের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এই সমস্ত দেশগুলো জাপানের কলোনির মধ্যে চলে আসে। আর এই সমস্ত দেশ থেকে রিসোর্সকে এক্সট্রাক্ট করে তাদের দেশে নিয়ে আসতো। কিন্তু তারপরেও তাদের কাছে সবকিছু ছিল না। সব থেকে ভাইটাল রিসোর্স তেলের জন্য তাদের আমেরিকার উপর নির্ভর থাকতে হতো। সেই সময় তেল ছিল খুবই মূল্যবান সম্পদ, আর 80% তেল আমেরিকা জাপানকে সাপ্লাই দিত। জাপানের ক্ষমতার পেছনে সব থেকে বড় রোল ছিল জাপানিজ ইকোনমি, আর জাপানিজ ইকোনমি ইন্ডাস্ট্রিজ বেস ছিল। কিন্তু জাপানের ন্যাচারাল রিসোর্স ছিল খুবই কম। এই কারণে জাপানকে ন্যাচারাল রিসোর্সের জন্য আমেরিকা, ইউরোপের উপর নির্ভর থাকতে হতো। এই সময় আমেরিকা জাপানের সম্প্রসারণকে চুপচাপ বসে বসে দেখত, কিন্তু তারা পছন্দ করত না। তবে তারা কোনো